সব ঠিকঠাক থাকলে সামনের ফেব্রুয়ারিতে অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই কেমন যেন একটা উত্তাপ ছড়াচ্ছে সামগ্রিক রাজনৈতিক পরিবেশে। ৫ই আগস্ট পরবর্তী রাজনৈতিক বাস্তবতা থেকে সবাই বলছিল ল এনফোর্সমেন্ট এজেন্সিরা কাজ করতে পারছে না, কিংবা এই আইনশৃঙ্খলা অবস্থার অবনতি হচ্ছে দিনকে দিন। গত কয়েকদিনে সেই অবনতির অবস্থার জন্য এক ধরনের মাত্রা ছাড়িয়েছে। সামনের দিনগুলোতে সবাই আশঙ্কা করছেন এই অবস্থা আরও হয়তো খারাপের দিকে যেতে পারে। গত কয়েকদিনে ককটেল বিস্ফোরণ হয়েছে অন্তত ১০টি জায়গায়, গাড়িতে আগুন লেগেছে অন্তত ৯টি জায়গায়, একজন বাস চালক মারা গেছেন। পুরান ঢাকায় অনেক দিন পর এক ধরনের গ্যাংস্টার কিলিংয়ের একটি ঘটনা দেখা গেছে। চট্টগ্রামে একজন এমপি প্রার্থী, যিনি আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তিনি গুলিবিদ্ধ হয়েছেন তার রাজনৈতিক কার্যক্রম চালাতে গিয়ে। এই সামগ্রিক যে বাস্তবতা, তাতে আসলে সামনের দিনগুলোতে আমাদের জন্য যে কী অপেক্ষা করছে সেটি নিয়ে আমাদের আজকে নিউজ অ্যান্ড নয়েজে একটু আলাপ করতে চাই। আমাদের আজকের নিউজ এন্ড নয়েজে সেই আলোচনায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাথে আছি নাহিদ হোসেন এবং আমার সাথে আছেন আমার সহকর্মী জিয়াউর রহমান। রন ভাই, যেটি বলছিলাম, ধরেন আমি এক ধরনের প্রেক্ষাপট বললাম, আপনিও নিশ্চয়ই ওয়াকিবহাল যে এই যে গত ২-৩ দিনে আমরা ঢাকার অনেককেই বলতে শুনছি না যে ধরেন ঢাকা এক ধরনের আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। একটা সেন্ট জোসেফে ক্রুড বোম্বের বিস্ফোরণ, বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ, এনসিপির কার্যালয়ের সামনে, মৎস্য উপদেষ্টার বাড়ির সামনে। এই ককটেল বিস্ফোরণের এরকম ব্যাক টু ব্যাক ঘটনা কিন্তু অনেকদিন দেখি না। এবং এক ধরনের একটা কিলিং দেখলাম আমরা পুরান ঢাকায় ন্যাশনাল এক্স্যাক্টলি। পুরান ঢাকায় একটা পুলিশ বলছেন লিস্টেড ক্রিমিনাল। সংবাদপত্র রিপোর্টে যা দেখলাম, উনি আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন, সেখান থেকে বের হওয়ার পরপরই এই ঘটনাটা ঘটছে আর কি। সব মিলায় এই সব কিছুর কনটেক্সটের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে আওয়ামী লীগ তারা বলছে যে তারা নাকি 13ই নভেম্বর লকডাউন কর্মসূচি, সেই একই দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের রায় তারিখ জানা যাবে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই দুইটা বিষয় আছে এবং এইটার আগেই এই জিনিসগুলি শুরু হয়েছে। একই সঙ্গে নির্বাচনের আগে বাংলাদেশে ঐতিহাসিকভাবে এক ধরনের অস্থিরতা বাড়ে। এইবার সেটার সঙ্গে একটা বড় মাত্রা যোগ করার একটা বিষয় হয়েছে, সেটা হলো যে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে অনেকগুলো থানা লুট হয়েছে এবং অনেক অস্ত্র বাইরে রয়ে গেছে। তো এই ধরনের এই জায়গা থেকে এক ধরনের বিষয় হচ্ছে, গত 2 দিনে বেশ কয়েকটা জায়গায় তো আসলে বাসে আগুন দিছে, ককটেল নিক্ষেপ করা হয়েছে, এক ধরনের অস্থিরতা শুরু হয়ে গেছে। এটা ইলেকশনের আগের অস্থিরতা এক ধরনের বিষয় বাংলাদেশ সবসময় হয়, বাট এইবার সব মিলায় আসলে বিভিন্ন ধরনের বিশ্লেষকরা, আপনি যেটা বলছেন যে আতঙ্ক, নগরীর আতঙ্ক, জনসাধারণের একটা আতঙ্কের বিষয় তো থাকেই আছে। আরেকটা বিষয় হচ্ছে যে সবকিছু মিলে এক ধরনের অনিশ্চয়তার আবহ তৈরি হচ্ছে, আমি বলবো। মানে সবচেয়ে বড় অনিশ্চয়তা তো মানুষের মধ্যে যেটা দেখি, আমরাও নানান সময় নানান জনের সাথে কথা বলি, যে নির্বাচনটা আদৌ হবে কিনা সময় মতো। কিন্তু মানে এই ধরনের কনফিউশনটা কেন তৈরি হচ্ছে? মানে প্রধান উপদেষ্টা বারবার বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, রাজনৈতিক দলগুলো চায় নির্বাচনটা হয়ে যাক, কিন্তু এই যে জুলাই সনদ একটা বিষয়, আপনি এই যে 13ই নভেম্বর যে বৃহস্পতিবার, সেদিন কিন্তু আরও একটি ঘটনা ডিউ, যে এই যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে অনৈক্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ৯ মাসের একটা ঐকমত্য কমিশনের প্রচেষ্টা, দফায় দফায় বৈঠক, তর্ক বিতর্ক, তারপরে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কোনো ঐক্য এখনো হয়নি। ফলে 1 সপ্তাহ সময় বেঁধে দিয়েছিল, আপনার মনে আছে, রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে আলোচনা করে সরকারকে জানানোর জন্য। আপনি কি এর মধ্যে, আমরা তো কোনো স্বীয় উদ্যোগে কোনো আলোচনা দেখি? এক ধরনের তো ডেডলক ক্রিয়েট হয়ে আছে। এনসিপি এবং জামাতে ইসলামী চাচ্ছে, এখানে দুটা বিষয় আছে, একটা গণভোট হবে আর সংসদ নির্বাচন হবে। তারা চাচ্ছে গণভোটটা আগে হয়ে যেত, রেফারেন্ডামটা আগে হয়ে যেত। বিএনপি বলছে না, একই সঙ্গে হবে। সব মিলে এইখানে তো একটা ডেডলক ক্রিয়েট হয়ে আছে। তো এক্স্যাক্টলি আসলে 13 তারিখ ঘিরেই এই এত কিছু হচ্ছে কিনা এখন সেটা একটা কোশ্চেন, যে সেই দিন আসলে 3টা বিষয় আছে সব মিলায়। দেখার বিষয় আসলে এর মধ্যে আসলে পলিটিক্যাল পার্টিগুলো এক ধরনের কনসেনসাসে পৌঁছাতে পারে কিনা। যেটা জানা যাচ্ছে 13 তারিখ মানে 13ই নভেম্বর উপদেষ্টা পরিষদের একটা বৈঠক আছে, এবং সেই বৈঠকে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বীয় উদ্যোগে আলোচনার, যেটি বলছিলেন কোট আনকোট আসিফ নজরুল যেদিন প্রেস ব্রিফিং করলো, যে স্বীয় উদ্যোগে আলোচনা করে সরকারকে জানাতে হবে, যদি সেটা না হয়, আর 2 দিন সময় আছে, আমরা তেমন কোনো লক্ষণও দেখছি না সরকারের সাথে আবার রাজনৈতিক দলগুলো বসার। যদি না হয় সেই ক্ষেত্রে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের মতো হয়তো সিদ্ধান্ত, বলা হচ্ছে নিজেদের মধ্যে একটা ডিসিশন নেবে। এখন সেই ডিসিশনের উপরও তো অনেক কিছু
সবকিছু নির্ভর করছে আসলে। কিন্তু কিছুক্ষণ আগে মানে আজকে আমরা যখন কথা বলছি মঙ্গলবার দুপুরে কিছুক্ষণ আগে বিএনপি একটা সংবাদ সম্মেলন করেছে এবং তারা বলেছে যে এই যে ঐক্যমত্য এবং সিদ্ধান্ত এর বাইরে গিয়ে যদি অন্তর্বর্তীকালীন কোনো সরকার কোনো সিদ্ধান্ত নেয় তার দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। এটাও তো এক ধরনের বিএনপি তার অবস্থান আসলে পরিষ্কার করে দিয়েছে। গ্র্যাজুয়ালি কাইন্ড অফ এটা তো আসলে এখন দেখাই যাচ্ছে যে এক ধরনের অস্থিরতার দিকে আমরা আসলে আগায় যাচ্ছি। একটা বিষয় হইল যেই পতিত যেই দল আওয়ামী লীগ তাদের বাইরে থেকে এক ধরনের ইসের বিষয় আছে এবং এটা কোইন্সিডেন্স বলবো কিংবা এই বলবো কিন্তু তাদের এই 13ই নভেম্বর মাই ব্যাড 13ই নভেম্বরের এই লকডাউন কর্মসূচির কথা, ঢাকা লকডাউন কর্মসূচি কি আমরা আসলে এখনো জানি না লকডাউন বলতে আসলে তারা কি বোঝাচ্ছে। আমরা লকডাউন তো সেই কোভিডের সময় শুনতাম একটা কোভিডের সময় লকডাউন যে আমরা সবাই ঘরে বসে থাকতাম, এখন সেটা রাজনৈতিক কর্মসূচি কিনা কে জানে, যে তারা সবাই ঘরে বসে থাকবে না ঢাকাকে আসলে লকডাউন করে দিবে। ইটস ইয়েট টু বি সিন। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সাংবাদিকরা তার সাথে কথা বলেছেন যে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং যারা যে নিষিদ্ধ ঘোষিত ঠিক না মানে কার্যক্রম স্থগিত যে রাজনৈতিক দল আওয়ামী লীগ তাদের কোনো রকম যদি ঘটনা ঘটানোর কোনো সংবাদ কেউ পায় সেটি পুলিশকে জানানোর জন্য তারা স্বরাষ্ট্র উপদেষ্টা অনুরোধ করেছেন সাধারণ নাগরিকদেরও। হ্যাঁ, পুলিশও সব মিলে গত 2 দিন ধরে এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পুলিশের উচ্চ পর্যায়ে একটি বৈঠক হয়েছে, কোর কমিটির একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকের পরে আজকে মনে হয় পুলিশ একটা সংবাদ সম্মেলনও করবে, তারা একটা ক্লিয়ার প্রিসাইজ মেসেজ দেওয়ার চেষ্টা করবে যে আসলে কি হচ্ছে। কিন্তু আমি বেশ কিছু পলিটিক্যাল অবজারভার আর অপরাধ বিশ্লেষক এদের সঙ্গে আমার কিছু কথা বলেছিলাম কিছুক্ষণ আগে। তাদের একটা বিষয়ই হচ্ছে যে এখন যদি এই ধরনের শুরু হয়েছে, চিটাগাংয়ের যে উদাহরণটা দিলেন আপনি, সেখানে ক্লিয়ার অ্যান্ড প্রিসাইজ বিষয় হলো ঢাকায় যেটা হলো যে ফায়ার আর্মসের প্রদর্শনী এবং অস্ত্রের আসলে ব্যবহার শুরু হয়ে গেছে। এই জিনিস যদি এখন এই মুহূর্তে আসলে থামানো না যায় কিংবা না যে এটা আগামী নির্বাচনে একটা বড় প্রভাব ফেলবে, আসলে আইন শৃঙ্খলার ক্ষেত্রে একটা বিরাট বড় একটা প্রভাব পড়বে। এখনই এই জিনিসটাই তারা অত্যন্ত জরুরি মনে করছেন যে এখন এসে বিপুল সংখ্যক অস্ত্র এখনো বাইরে রয়ে গেছে। তারা বলছেন সেই অস্ত্র খুব কম পরিমাণে আসলে উদ্ধার হয়েছে। 5ই আগস্টের পর ওই সময়টাতে পুলিশের যে অস্ত্র লুট হয়েছিল, অস্ত্র এবং গোলাবারুদ, সেটা সবশেষ হিসাব বলছে 1342টি আগ্নেয়াস্ত্র এবং 2,57,287 রাউন্ড গোলাবারুদ এখনো কিন্তু উদ্ধার হয়নি। রাইট, মাত্র উদ্ধার হয়েছে মাত্র 4,421টি, মানে মোটামুটি এখনো 25-30% অস্ত্র কিন্তু উদ্ধারের বাইরে। তার মানে এটা বেহাত। হ্যাঁ, এই প্রচুর, এবং এর মধ্যে অনেক ধরনের আধুনিক অস্ত্র আছে, চাইনিজ রাইফেল ছাড়াও অনেক ধরনের এসএমজি আছে, শটগান আছে, পিস্তল আছে। এইগুলি সবকিছুই আসলে এর মধ্যে দিয়ে করে। তারপরে আপনাকে আবার একটু মনে করা, এই যে কিছুদিন আগে বিমানবন্দরে যে একটা বড় আগুন লাগলো কার্গো ভিলেজে, রাইট, সেইখানেও কিন্তু পরে আমরা সংবাদে জানলাম এবং পুলিশও একটা জিডি করেই দায় সেরেছে যে সেইখানে যে একটা অস্ত্রের ভল্ট থেকে প্রায় 20টিরও বেশি, আমি যদি ভুল না করি 21টি অস্ত্র, কোনটা কতটি নিশ্চিত হওয়া যায়নি, কিন্তু সেখানে ইউএস মেড কার্বান, সাবমেশিন গান, এসএমজি এবং টাওরাস পিস্তল এই ধরনের মানে অত্যাধুনিক অস্ত্র সেখান থেকেও লুট হয়েছে। হ্যাঁ, আমি বেশ কিছু মিডিয়া রিপোর্ট দেখলাম, বেশ কিছু জাতীয় দৈনিক রিপোর্ট করছে গোয়েন্দা সূত্রের বরাতে, যে বিভিন্ন জায়গাতে গোয়েন্দাদের তথ্য মতে পুলিশের বেহাত হওয়া অস্ত্র এবং এই কিছু ধরনের অস্ত্র আসলে দেখা যাচ্ছে বিভিন্ন ইনসিডেন্টে। গত কয়েকদিনে বেশ কয়েকটা ইনসিডেন্ট, মুন্সিগঞ্জেও এর মাঝখানে একটি গোলাগুলির ইনসিডেন্ট হয়েছে, সেখানেও এই জিনিসপত্রগুলি দেখা যাচ্ছে। কিন্তু একটা বিষয় খুব আমার কাছে একটু লাগছে যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির ডিটোরিয়েশন, এইটা নিয়ে এখন পর্যন্ত আসলে রাজনৈতিক দলগুলোর এই গত 2 দিনের ঘটনা দিয়ে কোনো ধরনের স্টেটমেন্ট কি আমার চোখে পড়ে না, আপনার চোখে পড়েছে কোনো ধরনের কোনো কিছু তারা বলছে? না, রাজনৈতিক দলগুলো তো ধরেন 5ই আগস্টের পর থেকেই বারবার বলে আসছে। রাজনৈতিক দল কেন, শুধু ধরেন রাজনৈতিক বিশ্লেষকরা, পলিটিক্যাল অবজারভাররা, সাংবাদিকরা, যে এটা তো বরাবরই বলে আসছে যে 5ই আগস্টের পর থেকে আইন শৃঙ্খলার যে সামগ্রিক অবস্থা সেটির যে কাঙ্ক্ষিত উন্নয়ন সেটি তো হয়নি। এটা তো এক ধরনের বাস্তবতা। মানে সেটা একটা ব্যাপার বটে। তার সাথে আরেকটা জিনিস আমি যদি আর একটু যোগ করি, সীমান্ত দিয়ে কিন্তু প্রচুর অস্ত্র ঢুকছে। মানে পুলিশের কাছে থাকা অস্ত্রগুলো লুট হয়েছে। আমি বিজিবির একটা স্ট্যাটিস্টও আমি গত কয়েকদিনে দেখেছিলাম, মানে সীমান্তে দিয়ে অস্ত্র চোরাচালানের যে গ্রাফ সেটা ক্রমান্বয়ে উঠছে। ফলে এটাও কিন্তু আরেকটা ঝুঁকির বিষয়। আসলে নির্বাচনকে ঘিরেই এই ধরনের বাংলাদেশের হিস্টোরিক্যালি এই জিনিসটা হয়। এছাড়াও রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে
মানে অন্তর্দ্বন্দ্ব এবং কোন্দল আছে সেইগুলোরও এক ধরনের আউটকাম। কারণ চিটাগাংয়ের ঘটনাতে বলা হচ্ছে এটা এখন মিডিয়া রিপোর্টস অনুযায়ী বলা হচ্ছে যে বিএনপির দুই পক্ষের হয়তো বা ওরকম একটা ইয়ে ছিল, সব মিলে ওরকম একটা বিষয়। কিন্তু 5ই আগস্ট পরবর্তী থেকেও কিন্তু প্রচুর পলিটিক্যাল অ্যাক্টিভিস্টদের কিলিং আমরা প্রায় 2 বছর বেশি তো হয়ে গেল, এখন না 1 বছরের বেশি হয়ে গেল, মাই ব্যাড। তো প্রচুর কিলিং হচ্ছে বিভিন্ন জায়গায় রিপোর্টেড হয়, আনরিপোর্টেড হয়, এভরি আদার ডে প্রায় প্রতিদিনই কোনো না কোনো জায়গায় কোনো না কোনো রাজনৈতিক দলের কোথাও, সেটা নিজেদের পার্টির কোন্দলের মধ্যে হতে পারে কিংবা ইসের মধ্যে হতে পারে, এই জিনিস কিন্তু কন্টিনিউয়াসলি হচ্ছে। এতদিন যেটা হচ্ছিল না, গত 2 দিন ধরে যেটা আমরা নতুন দেখছি সেটা হলো যে পাবলিক স্ফেয়ারে এই জিনিসের আসা, যেরকম বাসে আগুন দেওয়া, যেটাকে নাশকতা আমরা বলি। আগের জিনিসগুলোকে যদি অপরাধ বলে থাকলে একটা নাশকতা বলে থাকি, বলা হতো আগুন সন্ত্রাস বলা হতো। এক্স্যাক্টলি 2014-2018 ইলেকশনের সময় যে সমস্ত জিনিসপত্র দেখা যেত, ওই টেন্ডেন্সিটা আবার শুরু হচ্ছে। এইটা ডেফিনেটলি তো এক ধরনের আতঙ্ক ক্রিয়েট করছে যে আসলে কি ওই ধরনের ইসের মধ্যে দিয়ে চলে যাব। আমাদেরকে মনে করিয়ে দেয় সেই সময় বিএনপি এবং ওদের কর্মসূচি যেটা ছিল অবরোধের কর্মসূচি, এখন সেইটা এখন লকডাউন নামে এক ধরনের তো অস্থিরতা আতঙ্কতার বিষয় শুরু নাম যাই হোক, আসলে দিন শেষে তো সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভুক্তভোগী হচ্ছে। এই যে আপনি যে 2012-13 সালের দিকের যে বাস্তবতা, সেইটি আবার যে ফিরে আসা এবং সামনের নির্বাচনকে কেন্দ্র করে মানুষ তো আসলে নির্বাচনটা চাইছে, সবাই বলছে, রাজনৈতিক দলগুলো বলছে, সাধারণ মানুষ বলছে, পলিটিক্যাল অবজারভাররা বলছে যে এই সামগ্রিক অবস্থা থেকে বেরিয়ে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে এক ধরনের রাজনৈতিক সরকারে প্রত্যাবর্তন করা। আপনাকে এখানে একটু মনে করিয়ে দিই, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটা আলোচনা হচ্ছিল। 13 অ্যামেন্ডমেন্ট বাতিল হলো 1996 সালে, যে এই 13 অ্যামেন্ডমেন্ট দিয়ে তত্ত্বাবধায়ক সরকার আসলো, সেটি 2011 সালে হাইকোর্ট বাতিল করলো, আপিল বিভাগ বাতিল করলো, এবং 15 অ্যামেন্ডমেন্ট হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধান সংশোধন। সেই 15 অ্যামেন্ডমেন্ট গত বছর আগস্টে হাইকোর্ট বাতিল করে, কিন্তু যেহেতু 13 অ্যামেন্ডমেন্ট আপিল বিভাগ বাতিল করেছিল, ফলে 13 অ্যামেন্ডমেন্টের সেই বাতিলের রায়টা আবার রিভিউ পিটিশন হচ্ছিল। আজকে সকালে আপিল বিভাগ সিদ্ধান্ত জানিয়েছে যে আগামী 20 নভেম্বর তারা চূড়ান্ত রায় জানাবে যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে ফিরবে। 20 নভেম্বর রায়ের তারিখ জানাবে, না 20 নভেম্বর তারা রায় দিবে, রায়ের তারিখ আজকে তারা রায়ের তারিখটা ঘোষণা করেছে যে 20 নভেম্বর তারা জানাবে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে কিভাবে ফিরবে। কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো ফিরবে, এটা নিশ্চিত, যেহেতু 13 অ্যামেন্ডমেন্ট বাতিল হয়েছে এবং 15 অ্যামেন্ডমেন্টও বাতিল হয়েছে। 15 অ্যামেন্ডমেন্টেই তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আইন পাস হয়েছে। হ্যাঁ, সেই সংশোধনীটা যেহেতু বাতিল করেছে, তার মানে এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা রিস্টোরড। কিন্তু আবার 13 অ্যামেন্ডমেন্ট যেহেতু আপিল বিভাগ বাতিল করেছিল, ফলে হাইকোর্টের আদেশে তো আপিল বিভাগের কোনো রায় সুপারসিড হয় না। এই জন্য এখন আপিল বিভাগের রায়টা রিভিউ হয়েছে, 10 দিন শুনানি করেছে আপিল বিভাগ। 10 দিন শুনানির পরে আজকে আপিল বিভাগ জানিয়েছে যে 20 নভেম্বর রায়। যেই আলোচনাটা হচ্ছে এটা নিয়ে যে আপিল বিভাগ কি বলবে, সেটা তো আপিল বিভাগে সেই 20 নভেম্বর জানা যাবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফেরে, যদি সংবিধানে রিস্টোরড হয়, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের আসলে ফিউচার কি? এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা আলোচনা ছিল কিন্তু, যে এই অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকারের রূপ নেবে, হয়তো সেম বডি থাকবে কিংবা 2-4 জন এদিক সেদিক হবে, নাকি এই অন্তর্বর্তীকালীন সরকারের মতোই থাকবে, আগামী সংসদ নির্বাচনের পর থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরবর্তী নির্বাচনগুলোতে বাস্তবায়ন হবে। এই আলোচনাটা দেখা যাচ্ছে আসলে পলিটিক্যাল ল্যান্ডস্কেপে, আমাদের এখনকার পলিটিক্যাল ল্যান্ডস্কেপে ইস্যু অনেকগুলোই আছে। এক তো এতদিন আমরা দেখছিলাম যে ঐক্যমত গণভোট কিভাবে, জুলাই সনদ বাস্তবায়ন একটি বিষয় ছিল, তারপর আসলো যে এখন গণভোট একসঙ্গে, গণভোট এবং সংসদ নির্বাচন কবে কি কখন হবে, এর মধ্যে লকডাউনের একটা বিষয় আসলো, আওয়ামী লীগের এক ধরনের অস্থিরতা আসলে আরো এক ফেজ বাকি আছে সামনে। আসলে কিভাবে আসলে তত্ত্বাবধায়ক সরকার যদি ফিরেই আসে, তাহলে আসলে কিভাবে সরকার গঠন হবে, কিভাবে হবে, তখন সেটা নিয়েও একটা। সো আসলে আমার তো মনে হচ্ছে নাহিদ যে 13 তারিখ থেকে একটা জিনিস আমি ধরছিলাম, কিন্তু সামনের একটা সপ্তাহ, 20 তারিখ পর্যন্ত একটা সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ আসলে, যে কোন দিকে কি যাবে এবং কি হবে না হবে। এতক্ষণ ধরে কিংবা এতদিন ধরে আমরা ভাবছিলাম যে নির্বাচনের বিষয়ে আচ্ছা ঠিক আছে, গণভোট, রেফারেন্ডাম, এই জিনিসটা ঠিক হয়ে গেলেই হয়ে যাবে। বাট এখন তো দেখা যাচ্ছে আরও একটা নতুন ইস্যু এসে সামনে দাঁড়াচ্ছে। সব মিলিয়ে ওই যে আপনি বলছিলেন যে আসলে নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা, আশঙ্কা, এগুলোর তো আসলে সবকিছু এইগুলোতেই কন্ট্রিবিউট করছে। আর এর মাঝে এর সঙ্গে যুক্ত হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির সাডেন এই অবনতি, দৃশ্যমান সাডেন অবনতি নিয়ে আসলে, যেটা আসলে সিভিল লাইফের সাধারণ জীবনে এক ধরনের প্রভাব ফেলতে পারে। রাস্তাঘাটে এরকম জিনিস হওয়া আতঙ্কের বিষয়, এবং সব মিলে তো এরকম একটা ইস্যুর মধ্যে তো
আমার মনে হচ্ছে সামনের ২-৩ সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। এই সময় আসলে কি হয় সেটা ২-৩ দেখার সপ্তাহ না, বিষয়। ইনফ্যাক্ট আমার মানে নির্বাচনটা হওয়া পর্যন্ত এই পুরো সময়টাই বাংলাদেশের জন্য হ্যাঁ, খুবই নির্বাচনটা গুরুত্বপূর্ণ। কিভাবে হবে, পলিটিক্যাল কোর্স আমাদের আসলে কোন দিকে যাবে সেইটা বোঝার জন্য সামনের ২-৩ সপ্তাহ খুবই ইম্পোর্টেন্ট, গুরুত্বপূর্ণ। চোখ কান খোলা রাখতে হবে এবং আমার মনে হয় আপনাকে আমাকে আরো বেশ কয়েকবার হয়তো প্রতিদিনই নিউজের নয়েজে বসতে হবে, তাই আজকে আলোচনা এটা আর দেখা না যাচ্ছে। টানি। আমরা এই রাজনৈতিক অস্থিরতা নিশ্চয়ই খোঁজ খবর রাখবো। আমাদের এই নিউজের নয়েজের আলাপ নিশ্চয়ই শুনলেন। আমরা এই নিউজের নয়েজে হয়তো প্রায়শই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং এই রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে একটা নির্বাচন সবাই যেমন প্রত্যাশা করছে, সেই প্রত্যাশা আমরাও করছি। আমরা এই ধরনের রাজনৈতিক অস্থিরতা নিয়ে কিংবা রাজনৈতিক বিশ্লেষকরা, পর্যবেক্ষকরা কী বলছেন, আপনারাও কী বলছেন, সেটিও আমরা একটু জানতে চাই। আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে যুক্ত হন, আমাদের জানান আপনাদের মন্তব্য, কারণ আমরা চাই কথা চলুক।